শুরু করলাম আরেকটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতা। আজকে আমরা ফিরিয়ে এনেছি অরুন্ধতী সেনকে। ট্যারট কার্ড, এইটা তো অনেকদিন থেকে তোমার কাছ থেকে শুনছি, এটা সম্বন্ধে তুমি যদি আমাদেরকে একটু বলো, এবং এটা দিয়ে আমরা কি করে একটা মানুষের হিলিং প্রসেসটা হতে পারে, তাদের বিভিন্ন অবস্টিকলস কাটতে পারে এবং তাদের লাইফটা অনেক হ্যাসেল ফ্রি হতে পারে। এই ট্যারোর উৎস কিন্তু বহু প্রাচীনকালে। বলা হয় যে এই যে নোম্যাডিক জিপসিস যারা ছিল, এরা বিভিন্ন জায়গা ভ্রমণ করতো, সেখানে ওরা যা কিছু দেখতো, ওরা সেই ছবিগুলোকে ওরা ওদের গুহাতে আঁকার চেষ্টা করত এবং ওরা সেগুলো থেকে কোনো একটা মেসেজ পাওয়ার চেষ্টা করতো। মানে ট্যারোকে একটা স্পেসিফিক টুল বলা যায় টু হেল্প ইন ফেভার অফ হিউম্যান ওয়েলবিং, যেটাকে আমরা এখন ট্যারোকে বলে থাকি। এবং দেখেছি যে এই ট্যারো কার্ড যখন আমি প্র্যাকটিস করেছি, আমার নিজের মধ্যেও আমি একটা বিরাট ট্রান্সফরমেশন অনুভব করেছি। ইংল্যান্ডে ট্যারো এতটা পপুলারিটি পায় যে ট্যারোকে সেখানে ইন্ট্রোস্পেকশন অফ লাইফ বলেও আখ্যা দেওয়া হয়। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এর কোনো শেষ নেই। ইট ইজ লাইক এন ওশান। থ্যাংক ইউ সো মাচ দিদি আসার জন্য। শুরু করলাম আরেকটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতা। আজকে আমরা ফিরিয়ে এনেছি অরুন্ধতী সেনকে। আমাদের একটা এপিসোডে প্রচুর ডিমান্ড হয়েছে। ওই এপিসোডটা হওয়ার পর থেকে আমাদের ভিউয়ার্সের কাছ থেকে যে অরুন্ধতীদিকে নিয়ে আসার জন্যে। অরুন্ধতী প্রচুর মোডালিটিস নিয়ে প্র্যাকটিস করেন এবং উনি স্পেসিফিকলি অন দ্য রিকোয়েস্ট অফ আর ভিউয়ার্স উনি আজকে ট্যারট কার্ড নিয়ে আমাদেরকে বলবেন। ওয়েলকাম অরুন্ধতী, কেমন আছো? নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ আমাকে আবার ইনভাইট করার জন্য পারমিতা। খুব ভালো লাগছে তোমার এখানে এসে, সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনভিটেশন। ইট ইজ আওয়ার প্লেজার দিদি। ট্যারট কার্ড, এইটা তো অনেকদিন থেকে তোমার কাছ থেকে শুনছি, হ্যাঁ হ্যাঁ এটা সম্বন্ধে তুমি যদি আমাদেরকে একটু বলো, এবং এইটা দিয়ে আমরা কি করে একটা মানুষের হিলিং প্রসেসটা হতে পারে, তাদের বিভিন্ন অবস্টিকলস কাটতে পারে এবং তাদের লাইফটা অনেক হ্যাসেল ফ্রি হতে পারে, সেটা যদি আমাদেরকে বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। অ্যাকচুয়ালি দেখো, ট্যারো কিন্তু একটা খুব প্রাচীন সোর্স থেকে এসেছে। ট্যারো আজকে সাংঘাতিক পপুলার আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশে না, বাইরে সমস্ত পৃথিবীতেই ট্যারো কিন্তু প্রচণ্ড পপুলার। এই ট্যারোর উৎস কিন্তু বহু প্রাচীনকালে। বলা হয় যে এই যে নোম্যাডিক জিপসিস যারা ছিল, এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতো। মানে আমি বলছি যে কিভাবে ট্যারোটা এলো, উৎপত্তিটা কিভাবে এলো। এবার ওরা যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতো, সেখানে ওরা যা কিছু দেখতো, মানে ধরো কোনো মাউন্টেন দেখলো বা কোনো রিভার দেখলো বা কোনো স্ট্রিম দেখলো, ওরা সেই ছবিগুলোকে ওরা ওদের গুহাতে, মানে আমরা যেটাকে এখন ইনস্ক্রিপ্টেড ফর্ম বলি, সেভাবে ওরা আঁকার চেষ্টা করতো এবং ওরা সেগুলো থেকে কোনো একটা মেসেজ পাওয়ার চেষ্টা করতো। যেমন পাহাড়কে দেখেও ওরা মনে করতো যে কোনো একটা দেবতা, কোনো একজন ডেইটি ওদেরকে কোনো কিছু মেসেজ দিচ্ছে। পাহাড় প্রমাণ কোনো বাধা হয়তো ওদের সামনে রয়েছে, সেটা নিয়ে ওরা খুব অ্যালার্ট হয়ে যেত। নদী যখন ওরা দেখতো, কোনো বড় নদী বা বড় রিভার বা বড় কোনো স্ট্রিম, সেখানে এটা ওদের অনুমান ছিল যে ওদের লাইফে খুব ভালো কিছু ঘটতে চলেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকেই কিন্তু তখন ওরা ডেইটির সাথে তুলনা করতো। পরে এই ধারণাটা, ট্যারো সম্পর্কে এই ধারণাটা বা ট্যারোর প্রসার সমগ্র পৃথিবীতে, সমস্ত ইউরোপে ট্যারোর প্রসার হতে থাকে। ট্যারো প্রচণ্ড পপুলারিটি লাভ করে, আর ইউরোপ থেকে কিন্তু এরপরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফ্রান্সেও যেমন ভীষণভাবে ট্যারোর মানে পাবলিসিটি যেটাকে বলে বা ট্যারো পপুলারিটি যেটাকে বলে, সেটা হতে থাকে। আর আমরা দেখেছি যে ফ্রান্সে ফ্রেঞ্চ অকাল্টিস্ট সেই সময় যিনি ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন, ফ্রেঞ্চ অকাল্টিস্ট লেভি ছিলেন, তিনি বলেছিলেন ট্যারোকে, যে তিনি ট্যারোকে একটা আমাদের খুব প্রাচীন মিথিক্যাল একটা ব্যাপারের সাথে উনি রিসার্চ করছিলেন, এবং সেখানে উনি বলেন যে খুব এনশিয়েন্ট মিথিক্যাল ট্র্যাডিশনের সাথে কিন্তু উনি ট্যারোর যোগসূত্র খুঁজে পান। আর আরেকজন ছিলেন ট্যারোর সম্পর্কে, তিনিও খুব রিসার্চ করেছিলেন। তিনিও একজন ফ্রেঞ্চ স্কলার ছিলেন। তিনি বলেছিলেন, এবং তিনি একজন ফিলোসফারও ছিলেন। তিনি কিন্তু সেই সময় বলেছিলেন যে ট্যারোকে দ্য বুক অফ উইজডম, অর্থাৎ ট্যারো সম্পর্কে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদের যে মত বা দৃষ্টিভঙ্গি, সেটা দিয়ে গেছেন। এরপরে ট্যারোর প্রসার সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে ট্যারো এতটা পপুলারিটি পায় যে ট্যারোকে সেখানে ইন্ট্রোস্পেকশন অফ লাইফ বলেও আখ্যা দেওয়া হয়। এবং এখন তো ট্যারো আমাদের কাছে
এত পপুলার যে ট্যারোকে এই মুহূর্তে সমস্ত দেশে একটা ভীষণ পপুলার টুল বলা হয়, যে পুরোপুরি একটা গাইডেন্স দেওয়ার জন্য, মানুষকে গাইডেন্স দেওয়ার জন্য, একটা সঠিক পথে চলার জন্য, অথবা কারোর জীবনে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, কি করে সেই প্রবলেম ক্রিয়েট মানে হলো, কেন হলো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কি করে সেই প্রবলেমটাকে দূর করা যাবে, রিমুভ করা যাবে, কি কি রেমেডি হতে পারে, এই নানান ধরনের জিনিস কিন্তু মানে ট্যারোকে একটা স্পেসিফিক টুল বলা যায়, মানে টু হেল্প, মানে ইন ফেভার অফ হিউম্যান ওয়েলবিং, যেটাকে আমরা এখন ট্যারোকে বলে থাকি। এতটাই ট্যারো জনপ্রিয়। আর এই ট্যারো সম্পর্কে আমি স্পেসিফিক্যালি ট্যারো শুরু করেছিলাম বহু আগে, প্রায় 2009 থেকে আমার ট্যারোকে নিয়ে যাত্রা শুরু। অন্যান্য মডালিটির সাথে আমি ট্যারো প্র্যাকটিস করতাম এবং দেখেছি যে এই ট্যারো কার্ড যখন আমি প্র্যাকটিস করেছি, আমার নিজের মধ্যেও আমি একটা বিরাট ট্রান্সফরমেশন অনুভব করেছি। যখন ট্যারো কার্ড মানে যেটা এখন প্রচণ্ড পপুলার কার্ড, যেটা রাইডার ওয়েট ট্যারো, আমি দেখাচ্ছি সেটা। রাইডার ওয়েট ট্যারো, এখানে এই রাইডার ওয়েট ট্যারো কার্ডের মোট 78টা কার্ড থাকে, 78টা কার্ড থাকে, যেখানে 22 কার্ডসকে আমরা মেজর আরকানা কার্ড বলি, এবং বাকি যে 56 কার্ড থাকে সেটাকে আমরা মাইনর আরকানা কার্ডের মধ্যে সেটাকে ধরা হয়। এই রাইডার ওয়েট ট্যারো কার্ড কিন্তু 2001, মানে একদম প্রথম দিকে আমি বলছি যেটা, মানে 1909 যখন, সেই সময় এই রাইডার ওয়েট কার্ডের প্রচলন হয়। সেই সময় আর্থার ওয়েট আর পামেলা কোলম্যান স্মিথ এরা কোলাবোরেট করেন এবং রাইডার কোম্পানি এই ট্যারো কার্ডকে, এই রাইডার ওয়েট ট্যারোর তারা পাবলিশ করেন। সেই সময় থেকে এই রাইডার ওয়েট ট্যারো কিন্তু এখনো পর্যন্ত মানে ভীষণ পপুলার। যদিও সেই সময় আরও কিছু ট্যারো ডেকও প্রচলিত ছিল, যেমন ক্রাউলিস ট্যারো বা গোল্ডেন ডনস ট্যারো, কিন্তু রাইডার ওয়েট ট্যারোর মতো এত পপুলারিটি কিন্তু সেগুলো হয়নি, যদিও তাদের এক্সিস্টেন্স এখনও রয়েছে। এবার এই রাইডার ওয়েট ট্যারো কার্ডকে আমি বলছি যে এটা সম্পর্কেই বলছি, যে এখানে 22 কার্ডকে মেজর আরকানা কার্ড বলা হয়, আর বাকি যে 56 কার্ড সেগুলোকে মাইনর আরকানা কার্ড বলা হয়। মেজর আরকানা কার্ডে আমাদের লাইফের প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো আমাদের লাইফের মানে প্রধান বিষয় বলতে যেগুলো মুখ্য বিষয়, যেমন রিলেশনশিপ, ফিন্যান্স, হেলথ বা ক্যারিয়ার, এগুলো। আর বাকি যে 56 কার্ড রয়েছে মাইনর আরকানা কার্ড, সেই কার্ডগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনকার যে আমাদের অভিজ্ঞতা, প্রত্যেক দিনের যে আমাদের কাজকর্ম যেগুলো আমরা করে থাকি, যেটাকে আমরা ডেইলি ড্রামা বলে থাকি, সেগুলোর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে অন্য যে কোনো চ্যানেলের থেকে আমার মনে হয় ট্যারোটা হচ্ছে ভীষণ ইউজফুল একটা চ্যানেল, যেখান থেকে প্রত্যেক মানুষ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে থাকেন। এটা মানে আমার এতদিনও পর্যন্ত যে আমি ট্যারো নিয়ে চর্চা করছি, সেটা কিন্তু আমার মনে হয়েছে এইভাবে। আর এরপরে যেটা বলছো যে কিভাবে একটা মানুষ তার বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারে, বা কি করে তার হিলিং করা যেতে পারে, বা কি করে তার রিমেডি করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। আম, অনেকে বলেন যে ট্যারোর মধ্যে আমাদের আর একটা ব্যাপারও আছে, সেটাও একটু বলে দিই। যে ট্যারো হচ্ছে এলিমেন্টস রিলেটেড একটা কিন্তু সাবজেক্ট, অর্থাৎ ট্যারোর মধ্যে আমরা এলিমেন্টস, অর্থাৎ আমাদের যে 4 রকমের এলিমেন্টস রয়েছে, সেই এলিমেন্টসকে কিন্তু আমরা সবসময়, আমি এইভাবেই রিড করি, ট্যারো রিড করার সময় আমি কিন্তু এলিমেন্টসকে ইনভোক করি, অর্থাৎ ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, এয়ার এলিমেন্ট অ্যান্ড ওয়াটার এলিমেন্ট, অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ স্পেস এলিমেন্ট, বা অনেকে সেটাকে আকাশাও বলে থাকেন। তো এই যে এলিমেন্টগুলো রয়েছে আমাদের, এই এলিমেন্টগুলোর মধ্যে কিন্তু ট্যারোর যে আমরা মাইনর আরকানা কার্ড, যেটা আমি বললাম যে 56 মাইনর আরকানা কার্ড রয়েছে, সেই 56 মাইনর আরকানা কার্ডকে 4টে স্যুটে ভাগ করা হয়েছে। যেমন কাপস একটা রয়েছে, একটা রয়েছে সোর্ডস, আর একটা রয়েছে পেন্টাকলস। মানে এই যে আমরা যে গ্রুপগুলোকে বলছি, যেগুলোকে ভাগ করা হয়েছে, এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এলিমেন্টের সাথে জড়িত। কাজেই অনেকে যেমন বলেন যে ট্যারোর করতে গেলে যে জোডিয়াক সাইনকে প্রাধান্য দেওয়া হয়, আমি কিন্তু জোডিয়াক সাইনকে ঠিক ওইভাবে প্রাধান্য দিই না। আমি দেখি যে আমি যখন কোনো মানুষের সম্পর্কে কোনো কার্ড রিড করছি, তার মানে আমি তার এনার্জি চেক করছি। এবার এনার্জি চেক করতে গিয়ে যদি আমি দেখি যে সেই মানুষটির কার্ডের মধ্যে, যেমন বলে দিই আমি তার আগে, তাহলে ব্যাপারটা বুঝতেও একটু সুবিধা হবে, যে যদি কারো কার্ডের মধ্যে রিড করতে গিয়ে
ওয়ান্সের কার্ড বেশি আসে। ওয়ান্সের কার্ড বেশি এলে তখন আমাকে বুঝতে হবে যে এই মানুষটির জীবনে ফায়ার এলিমেন্টসের প্রাধান্য খুব বেশি। যদি কারো কার্ডে সেখানে ভ্যান্সের কার্ড যদি হ্যাঁ দিতে একটু দেখানো হ্যাঁ যায়। হ্যাঁ একদম, আমি যদি বলি এইটাও ভ্যান্স, মানে এইরকম ভ্যান্সের কার্ড যদি আমি এই যেটা আমি কার্ড দেখালাম, এইরকম কার্ড যদি আমি দেখি যে এই ওয়ান্সের কার্ডগুলোর মধ্যে আহ, কারো রিডিং এ যদি দেখা যায় যে 3টে কি 4টে কি 5টা ওয়ান্সের কার্ড এসেছে, সেখানে 4টে 5টা ওয়ান্সের কার্ড বলতে এস অফ ওয়ান্স হতে পারে। মানে এস অফ ওয়ান্স হচ্ছে এই যে আমি 56 মাইনার আরকানা কার্ড বললাম, সেখানে আমাদের এস অফ ওয়ান্স আমরা কার্ড পাবো। আবার ওয়ান্সের মধ্যে যদি আমি দেখি যে রিডিং করতে গিয়ে কারো 3টে ওয়ান্সের কার্ড এলো, 5 অফ ওয়ান্সও এসেছে, 6 অফ ওয়ান্সও এসেছে, 7 অফ ওয়ান্সও এসেছে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত নাম্বারে প্রত্যেকটা স্যুট, যে 4টে স্যুট মাইনার আরকানা কার্ডের আমি বললাম, মানে এস অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, এইভাবে করতে করতে 10 অফ ওয়ান্স হচ্ছে লাস্ট। তারপরে যখন আমি কাপসের কার্ড বলবো, কাপস হচ্ছে, কাপস বলতে আমরা ওয়াটার এলিমেন্টস বলি, যেমন এখানে 10 অফ কাপস একটা কার্ড, এস অফ কাপস, 2 অফ কাপস, 3 অফ কাপস, 4 অফ কাপস, এরকম করে আপ টু 10 অফ কাপস। ঠিক, মানে কাপসের কার্ডের মধ্যে 10টা, ওয়ান্সের কার্ডের মধ্যে 10টা। যদি আমরা আবার বলি সোর্স, সোর্স হচ্ছে এয়ার এলিমেন্ট, মানে যখনই কোনো স্যুটের কথা বলছি তখনই তার সাথে কিন্তু আমি সেটা কোন এলিমেন্টের অন্তর্গত সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। যেমন এখানে যে কার্ডটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 4 অফ সোর্স, ঠিক এস অফ সোর্স, 2 অফ সোর্স, 3 অফ সোর্স, 4 অফ সোর্স, এইভাবে একদম 10 অফ সোর্স পর্যন্ত কার্ড আছে। তারপরে যদি আমি বলি পেন্টাকলস, যেমন পেন্টাকলস মানে আর্থ এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে চলে গেল আর্থ। তো এইখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 7 অফ পেন্টাকলস। ঠিক এইরকমই, মানে 7 অফ এস অফ পেন্টাকলস, 2 অফ পেন্টাকলস, 3 অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, এরকম করে একদম 10 অফ পেন্টাকলস পর্যন্ত কার্ড আছে। এইবার কোনো মানুষের সম্পর্কে যদি রিড করতে গিয়ে আমি দেখি যে তার রিডিং এর মধ্যে পেন্টাকলসের সংখ্যা বেশি আসছে, অর্থাৎ তার একবার এস অফ পেন্টাকলস এলো, তার 2 অফ পেন্টাকলস এলো বা 6 অফ পেন্টাকলস এলো, তখন কিন্তু বলা হয় যে এই মানুষটির জীবনে, মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা বলে থাকি যে তার জীবনে পেন্টাকলস অর্থাৎ আর্থ এলিমেন্টের প্রাধান্যটা বেশি বা কম, সেটা অ্যাকর্ডিং টু দ্য, মানে আদার অ্যাসোসিয়েটেড কার্ডস দেখে অবশ্যই বলা হয়ে থাকে। আর যদি কখনো কারো রিডিং করতে গিয়ে দেখা যায় যে ঠিক এইভাবেই সোর্স, সোর্সকে যেমন লোকে বলে এয়ার এলিমেন্ট, মানে বলা হয় এটা এয়ার এলিমেন্ট, মানে সোর্স এর ক্ষেত্রেও যেমন ধরো কেউ হয়তো প্রশ্ন করছে যে কোনো একটা পার্টিকুলার সার্ভিস নিয়ে, যে আমি এরকম একটা জবে সিলেক্টেড হয়েছি, আমার জন্য কি জবটা সুটেবল হবে। এবার সেখানে আমি দেখলাম যে আম, তার যে রিডিং এর যে কার্ডগুলো বেরোলো, তার মধ্যে এস অফ সোর্সও যেমন আছে, 3 অফ সোর্সও রয়েছে, আবার 5 অফ সোর্সও রয়েছে। আমি দেখছি কার্ডগুলো যদি দেখাতে পারি। হুম, যে কার্ডগুলো আমার হাতে উঠলো আমি সেগুলো দিয়েই বলছি। এস অফ সোর্স এর সাথে ধরো এলো 5 অফ সোর্স, 7 অফ সোর্স, সরি, এটা হচ্ছে 7 অফ সোর্স। তার পাশে আবার রয়েছে পেজ অফ সোর্স। প্রশ্নটা হচ্ছে এই জবটা কি আমার জন্য সুটেবল? কোনো ছেলে বা কোনো মেয়ে হয়তো কোনো জবে সিলেক্টেড হয়েছে, অথবা হয়তো কোনো জবের জন্য সে তার রিজিউম সাবমিট করেছে, তার কাছে প্রশ্ন যে এই জবটা তার কাছে সিকিউর হবে কি না। সেখানে যদি আমার এই পেজ অফ সোর্স কার্ড থাকে এবং তারপরে 7 অফ সোর্স কার্ড থাকে, সেখানে আমাকে বুঝতে হবে প্রথম কথা, ওই জবটাতে অ্যাপ্লাই করাটা কিন্তু তোমার জন্য সাংঘাতিক রকমের একটা, কাজটা হয়তো ভালো হতে পারে, বাট তোমাকে কিন্তু সারা দিন তোমার দিন, মানে একেবারে সাংঘাতিক রকম অ্যালার্ট থাকতে হবে। সাংঘাতিক অ্যালার্ট থাকা মানে ইউ হ্যাভ টু বি অলওয়েজ অন ইউর টো, মানে আমি প্রতি মুহূর্তে, কারণ তোমাকে এটা জানতে হবে, বুঝতে হবে যে তোমার যে অথরিটি, যে অথরিটির আন্ডারে তুমি ওই কাজে জয়েন করলে, তারা কিন্তু তোমার ওপরে প্রতি মুহূর্তে নজরদারি করছে। এমনকি তোমার মানে তোমার ইউজার আইডি বা পাসওয়ার্ডও তারা ফলো করছে, যে তুমি সেখানে আলাদা করে নিজের কিছু করছো কিনা। আবার তার পাশাপাশি রয়েছে 7 অফ সোর্স। এরকমও হতে পারে যে হয়তো তারা তোমার যে হায়ার অথরিটি বা বস, তারা কি হয়তো তোমাকে খুব একটা বিশ্বস্ত এমপ্লয়ি ভাবছে না,
তারা কিন্তু তোমাকে যে কোনো সময় লে অফও করে দিতে পারে হঠাৎ করে। কাজে তোমার মনের মধ্যে তখন একটা প্রশ্ন জাগতেই পারে যে তাহলে আমি কি করব? আমার যখন এরকম দুটো সম্ভাবনাই রয়েছে, তাহলে শুড আই জয়েন দিস জব? আমার কি এখানে জয়েন করা উচিত হবে অথবা হবে না? তার জন্য গাইডলাইন আছে, যে আমরা সেজন্য তাতে গাইডলাইন দিই যে তোমার যদি এইরকম সিচুয়েশন হয়, সেখানে তুমি কি করতে পারো। ধরো আমি একটা কার্ড তুলছি, ইউনিভার্স যে কার্ডটাই আমাকে হাতে দিচ্ছে না কেন, আচ্ছা এই প্রশ্নের উত্তরে আমার হাতে এলো নাইট অফ কাপস। নাইট অফ কাপস, তাহলে ইউনিভার্স কিন্তু এখানেও তোমাকে একটা হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে কেন আমি প্রত্যেক কথা ইউনিভার্স বলছি। কারণ এটা বলা হয় যে ট্যারো রিডাররা যখন ট্যারো কার্ড রিড করেন, তখন আমরা বিশ্বাস করি, যারা মানে সত্যি অথেন্টিক ট্যারো রিডার বা ট্যারো রিডিংটাকে যারা প্রফেশন হিসেবে নিলেও মানে দে ডু রেসপেক্ট দিস মোরালিটি। তারা কিন্তু এটাই ভাবেন যে এই কার্ডগুলো ইউনিভার্স তাদের হাতে জুগিয়ে দিচ্ছেন বলেই আমার হাতে এই কার্ডটা এলো। তা তোমার এই প্রশ্নের উত্তরে যে আমি কি তাহলে এই জবটাকে জয়েন করব যেখানে আমার একটা ইনসিকিউরিটি রয়েছে, তার উত্তরেও ট্যারো তোমাকে গাইডলাইন দিচ্ছে নাইট অফ কাপস, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, তুমি জয়েন করে দেখো, আগেই ছেড়ে দিও না। হয়তো সেই মুহূর্তে তোমার হাতে আর অন্য কোনো জব নেই এবং তোমার প্রচন্ড দরকার তোমার ফ্যামিলিকে সার্ভাইভ করার জন্য, তোমার নিজের জন্য। সেই জন্য তখন ইউনিভার্স বলছে তুমি জবটা হাতে নাও। জবটা হাতে নিয়ে সিচুয়েশনটা বোঝো, সার্কামস্টেন্সটা বোঝো, এবং তার সাথে সাথে ডেফিনেটলি আর একটা কার্ডও আমি তুলছি, যেটা আমার কাছে ইউনিভার্স দেবে সেটাই আমি তুলবো। আমি তুললাম, এটা আমার হাতে যেটা এলো সেটা হচ্ছে টেম্পারেন্স কার্ড। এবার বলছি আমি, এই যে নাইট অফ কাপস, এটা হলো ট্যারোর একটা কোর্ট কার্ড। কোর্ট কার্ড অর্থাৎ ওই যে বলেছিলাম যে 56 আমাদের মাইনর আরকানা কার্ড আছে, তার মধ্যে একটা গ্রুপ হলো এই কোর্ট কার্ডস। এবং এই যে কার্ডটা আমি তুললাম এখন, টেম্পারেন্স কার্ড, এটা কিন্তু ট্যারোর মেজর আরকানা কার্ড থেকে বেরোলো। অর্থাৎ এই যে নাইট অফ কাপস, মানে মানে আমি যে দেখবো, যে সিচুয়েশনটাকে বুঝবো যে এইখানে আমি কন্টিনিউ করতে পারবো নাকি আমাকে এখানে ছেড়ে বেরিয়ে যেতে হবে, তার উত্তর কিন্তু এটা আমি একটা ক্ল্যারিফাইং কার্ড বের করলাম। ক্ল্যারিফাইং কার্ড মানে যদি একটা কার্ডে তোমার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার না হয়, তুমি তখন সেটাকে ক্ল্যারিফাই করার জন্য আর একটা কার্ড নিতে পারো। এইখানে কার্ডটা হচ্ছে টেম্পারেন্স কার্ড। টেম্পারেন্স কার্ড কিন্তু তোমাকে যে গাইডলাইনটা দিল, সেটা কিন্তু ইটস এ টোটালি, মানে টেম্পারেন্স কার্ডটা কিন্তু এটা একটা জীবন দর্শন দেখায়, মানে একটা ফিলসফি অফ লাইফকে এক্সপ্রেস করে দেয়। এই কার্ডটার মধ্যে দেখবে, এই যে দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছেন, ইনি কিন্তু অ্যাকচুয়ালি, এনাকে বলা হয় একজন এঞ্জেল। এবং এই এঞ্জেলের আমরা যদি একটু খেয়াল করে দেখি, ঠিক বুকের ভেতরে একটা স্কোয়ার আঁকা রয়েছে, একটা স্কোয়ার আঁকা রয়েছে। স্কোয়ারের ভেতরে রয়েছে একটা ট্রায়াঙ্গেল। স্কোয়ারের কটা সাইড? 4টে সাইড। আর ট্রায়াঙ্গেলের কটা সাইড? 3টে সাইড। মানে 4+3, 5, 6, 7, অর্থাৎ 7টা চক্রা। মানে এখানে বলতে চাইছে ইউনিভার্স যে তোমার 7টা চক্রা যদি অ্যাক্টিভ থাকে, তার মানে তোমাকে 7টা চক্র অ্যাক্টিভ থাকা মানে কি? তুমি কি করে বুঝবে যে আমার 7টা চক্রাই অ্যাক্টিভ আছে কিনা? মানে তুমি যখন নিজে পুরো ব্যাপারটাকে নিজেকে নিজে স্টাডি করা, নিজের যেটাকে অন্তর্দৃষ্টি বলে, যে অন্য লোকের কথা ছেড়ে দাও। তোমার কি পারসেপশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার ব্যাপার নিয়ে, যে এই জায়গাটা আমার জন্য ভালো হবে কি হবে না। তুমি যখনই সেই জবের পা দিলে, যখনই তুমি সেখানে কাজ করতে শুরু করলে, তুমি দেখবে যে তোমার মধ্যে আ একটা ভেতর থেকে একটা ইনটিউশন, মানে বেশ কিছুদিন কাজ করার পরে একটা ইনটিউশন তোমার মধ্যে গ্রো করছে। এই ইনটিউশনটা কিন্তু আমাদের এই যে টেম্পারেন্স কার্ড যেটা আমরা বলছি, এটা কিন্তু মানুষকে ভেতর থেকে দেয়। তুমি যে ভাবছো আমার ইনটিউশনটা এমনি গ্রো করলো, কখনোই না। এটাও কিন্তু আমরা ট্যারোর সাথে কিন্তু এঞ্জেলও রিলেটেড। এই যে ১ম এই বলেছি এখানে একজন এঞ্জেল রয়েছেন। তিনি কিন্তু তোমাকে একটা গাইডলাইন দেবেনই তোমার মাথায়। তোমার সিক্সথ সেন্স কিন্তু তোমাকে বলবে যে এইখানে তুমি কন্টিনিউ করো, দ্যাট ইজ নাথিং টু ওয়ারি। অথবা বলবেন যে গিভ আপ অ্যান্ড ট্রাই ফর সাম আদার ক্লুজ। তো এইভাবে কিন্তু ট্যারোর মাধ্যমে অনেক কঠিন প্রশ্নের উত্তর পাওয়া যায়। আবার যেমন ক্যারিয়ারটা নিয়েই বলছি আগে। অনেকে যেমন ক্যারিয়ার নিয়েই অনেকের অনেক রকম সমস্যা হয়। তো সেজন্য ক্যারিয়ার রিলেটেডই একটা প্রশ্ন করে দেখাচ্ছি। আম যেমন কিছুদিন আগে একটি ছেলে এসেছিল আমার কাছে। আ সে কিছুতেই আ
কোনো জব পাচ্ছিল না। ছেলেটা কিন্তু ওয়েল এডুকেটেড, তার যথেষ্ট ডিগ্রি রয়েছে আইটিতে। তো সে বারে বারেই আমার কাছে শেষকালে এসে বলল, ম্যাম কোনোভাবেই আমার চাকরিটা ঠিক মতো হচ্ছে না, আমাকে একটা রাস্তা দেখান। তো ওকে আমি রিড করেছিলাম যখন ওর প্রথম যে কার্ডটা সেটা ছিল এই সেভেন অফ কাপস। ওকে আমি তখন প্রশ্ন করি যে তুমি কি এর আগে অন্য কোথাও কোনো সার্ভিস করেছিলে, মানে ছোটখাটো হোক বা যাই হোক? আর আমার যতদূর মনে হচ্ছে তুমি কোথাও একটা সার্ভিস করতে গিয়ে প্রচুর পয়সা ইনভেস্ট করেছো। এরকম কি কিছু হয়েছে? এবং পরে তুমি দেখেছো যে আমার পুরো পয়সাটাই চলে গেছে। তখন ছেলেটি কিন্তু আমাকে বলে যে, "হ্যাঁ ম্যাম, আমার বুঝতে খুব ভুল হয়েছিল। আমি একটা ট্র্যাপে পড়ে গেছিলাম। যে আমার মনে হয়েছিল তখন যে আমার সামনে কোনো অপশন ছিল না। তো আমি বেশ কিছু টাকা দিয়ে তাকে ওই আ সে আমাকে বলেছিল যে কাজটা আমাকে সে করে দেবে। কিন্তু আমার টাকাটা নিয়ে তারপরে সে আমাকে পুরোপুরি ব্লক করে দেয়। তার সাথে আমি আর কোনো যোগাযোগই করতে পারিনি কোনোভাবে।" তখন আমি তাকে বলি যে সে আমাকে জিজ্ঞেস করে ছেলেটি যে, "আপনি কি করে বুঝলেন?" এই যে কার্ডটা, এই কার্ডটাকে আমি একটু এনালিসিস করে দিই। 7 অফ কাপসটা এটা আমাদের, আমি কাপস মানেই আগে বলেছি যে কাপসকে আমরা ওয়াটার এলিমেন্টের সাথে আ কাপস হচ্ছে ওয়াটার এলিমেন্টের একটা কার্ড। তো এই যে এখানে একটা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্লাক টাইপের একটা শ্যাডো, কেউ একটা দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কিন্তু আ মানে এটা কোনো ফিগার না। এটা হচ্ছে একটা হ্যালুসিনেশন। মানে এর কোনো অস্তিত্বই নেই। এটা একটা ব্লাক শ্যাডো। তো এই যে ব্লাক শ্যাডো এ কিন্তু ১ম এই মানে জানিয়ে দিল যে তুমি যেখানে যাচ্ছ সেই জায়গাটার কোনো অস্তিত্ব নেই। তুমি এমন একটা জায়গার পেছনে ছুটছো, এমন একটা জিনিসের পেছনে ছুটছো যেটা অ্যাকচুয়ালি হচ্ছে মরীচিকা। যেটা অ্যাকচুয়ালি মরীচিকা। তো সেইরকম একটা জায়গা, এবং তোমার সামনে আমি ওকে এটাও বললাম যে, "দেখো এই যে কার্ডটা কিন্তু আমাকে বুঝিয়ে দিল যে তুমি কিন্তু এখানে হয়তো এরকমও কিছু হয়েছে, আ তুমি কি তাকে প্রচুর, সে হয়তো তোমার কাছ থেকে অ্যালকোহলিক কিছু চেয়েছিল। গিফট চেয়েছিল। আমাকে অ্যালকোহল গিফট করো, আমাকে এটা ওটা টাকা-পয়সা গিফট করো। আ ইভেন আমার যতদূর মনে হচ্ছে তুমি হয়তো সেটা করার জন্য তোমার বাড়ির কিছু জুয়েলারিও সেল করে দিয়েছিলে। করেছিলে কি?" সে কিন্তু তখন স্বীকার করেছিল সেটা। যে হ্যাঁ, ম্যাম আমি পড়েছিলাম এবং এটা আমার একটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ ছিল। যেটা আমি এখন বুঝতে পারছি এবং এখন আমি কি করব? এই যে সান কার্ডটা এসেছে, আমি কিন্তু ওকে তখন বলেছিলাম, এটা আমি আজ থেকে ৩ মাস আগের কথা বলছি। আমি কিন্তু ওকে বলেছিলাম যে, "এবার কিন্তু তোমার যে কাজগুলো তুমি পাবে, তোমার যে অফারিং গুলো আসছে সেটা কিন্তু ভীষণ ব্রাইট হবে।" এই সান কার্ড কিন্তু তার প্রমাণ, এবং এই সান কার্ড নিয়ে ওকে আমি একটা রিচুয়ালও করতে বলেছিলাম। রিচুয়ালটা এটা ছিল যে এই সান কার্ডের আমি ওকে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে, "ওই ছবিটাকে তুমি ল্যামিনেট করে নাও। ল্যামিনেট করে তোমার বাড়িতে একটা পরিষ্কার জায়গাতে, এমন নয় যে ঠাকুরের অলটারেই রাখতে হবে। একটা পরিষ্কার জায়গায় যেখানে" তো ছেলেটি রেখেছিল যেখানে ও বসে কাজ করত সেরকম একটা টেবলে রেখেছিল। এবার ওই জায়গাতে আ ওকে বলেছিলাম যে তুমি 21 ডেজ এর ওকে একটা আমি রিচুয়াল করতে বলেছিলাম যে প্রত্যেকদিন তুমি একটা করে ইয়েলো ক্যান্ডেল জ্বালবে, এবং ওই ইয়েলো ক্যান্ডেলটা যখন জ্বালবে তখন ওই ক্যান্ডেলের ফ্লেমের দিকে তাকিয়ে তোমার কি মনের ইচ্ছে, যেমন এই মুহূর্তে তোমার ম্যানিফেস্টেশন হচ্ছে টু গেট এ গুড জব। তো সেইটাকে নিয়ে তুমি 21 ডেজ তুমি কিন্তু কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক তুমি কিন্তু ওই আ আ ওই ম্যানিফেস্টেশন পদ্ধতিটা ওটা তুমি করো। তো এটা, এবং এটা শুরু করতে হবে একটা সানডে থেকে। সেটাও আমি বলে দিয়েছিলাম যে, "একটা সানডে থেকে শুরু করো। মানে শেষটা যেদিনই হোক না কেন, শুরু করো সানডেতে।" যেহেতু সানডেকে সূর্যের দিন বলা হয়। তো ছেলেটি কিন্তু ওই আ কাজটি করার পর ও ২১ দিন কমপ্লিট হবার পরেও আমাকে জানিয়েছিল যে, "ম্যাম আমার কমপ্লিট হয়ে গেছে।" আমি বললাম যে, "এবার অপেক্ষা করো।" তো তার দিন ১৫-২০ পরে ছেলেটি কিন্তু একটি ভালো জব অফার পায়। এবং এখন কিন্তু সে মানে বিরাট কিছু না হলেও মোটামুটি, মানে ও যেটা করছে ও বলছে যে মানে আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট, এবং তারপরে আমি আবার চেষ্টা করব। তো এই ধরনের অনেক কিছু রিচুয়াল আছে যেগুলো ট্যারো কার্ডের মাধ্যমে আ বের করা যায়, যে ট্যারো হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা টুল যেটা মানে some sort of mystery which has not been revealed out, মানে till the date যদি এরকম হয় যে কোনো রহস্য হয়তো এখনো পর্যন্ত বের করা যায়নি, সেটা কিন্তু ট্যারো কার্ডের মাধ্যমে বেরিয়ে আসে। সেটাও আমি দেখাচ্ছি। ধরো কেউ প্রশ্ন করছে, যেমন আরেকটা খুব কোয়েশ্চেন ঘন ঘন আসে আমাদের কাছে। আম এক ভদ্রমহিলা যেমন এসেছিলেন, তার ছেলের বিয়ে ঠিক করেছিলেন। ছেলের বিয়ে ঠিক করার পরে উনি আমার কাছে এসে বললেন যে, আম "ম্যাম আমি এরকম ছেলের বিয়ে ঠিক হয়েছে। তো আমাকে একটু দেখে দিন না যে কিরকম হবে মেয়েটি।" আমি বললাম, "বিয়ে তো ফাইনাল
হয়ে গেছে। বলল, "না ফাইনাল হয়নি, কথাবার্তা চলছে মোটামুটি। ঠিকের পর্যায়ে আরকি। তো আপনি একটুখানি দেখে বলে দিন যে কিরকম হবে মেয়েটি।" তো তখন আমার যে কার্ডগুলো এসেছিল, একটা হচ্ছে এই 9 অফ পেন্টাকলস, এটা হচ্ছে মাইনর আরকানের একটা কার্ড। তারপরে আসে 3 অফ সোর্ডস, এটাও মাইনর আরকানারই একটা কার্ড। এবং তারপরে আসে 10 অফ পেন্টাকলস, এটাও মাইনর আরকানারই একটা কার্ড। কিন্তু দিস 3 কার্ডস টোল্ড দ্য রিয়েল স্টোরি অ্যাবাউট দ্যাট পার্টিকুলার পার্সন। এই 3টে কার্ড কিন্তু পুরো গল্পটা বলে দিল। আমি প্রথম কথা ভদ্রমহিলাকে ভাবছিলাম যে আমি বলবো, আমার বলা উচিত, কিন্তু উনি তো আমার কাছে এসেছেন, আমি আমি একজন এমপ্যাথ, তো আমাকে তো বলতেই হবে। তখন আমি ওনাকে বললাম যে, "দেখুন, যে মেয়েটির সাথে এখন এই মুহূর্তে আপনার বিয়ের কথাবার্তা চলছে, মেয়েটিকে যেটা" বলল, "হ্যাঁ, খুব ভালো বংশ, খুব ভালো, মানে দে আর ওয়েলথি ফ্যামিলি।" তো আমি বললাম যে, "সবই ভালো। ওয়েলথি ফ্যামিলি, হাইলি এডুকেটেড, সবই ঠিক আছে। মেয়েটি যথেষ্ট সুন্দরীও। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি, যদি এই বিয়ের কথা এগোয়, এখানে কিন্তু 3 অফ সোর্ডস, অর্থাৎ একটা হার্ট ব্রেকের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হুম? হার্ট ব্রেকের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তার কারণ, আমি ভদ্রমহিলাকে বললাম যে, "প্রথম কথা আগে আমাকে বলুন যে আপনার স্ট্যাটাস এবং এই মেয়েটির স্ট্যাটাস কি সেম?" হুম। তার উত্তরে ভদ্রমহিলা বললেন, "না, ওরা কিন্তু আমাদের থেকেও আরো হাই স্ট্যাটাস ওদের।" আমি বললাম, "দেখুন, স্ট্যাটাস উইল বি এ বার এখানে। কারণ মেয়েটি কিন্তু ওই ইগোতে ভুগবে। এই যে 9 অফ পেন্টাকলস, এটা কিন্তু একটা পজিটিভ কার্ড ডেফিনিটলি। বাট আপনার এখানে ও কিন্তু আপনাকে, দিস কার্ড ইজ এক্সপ্রেসিং দ্য রিয়েল ট্রুথ বিহাইন্ড দ্য কার্টেন কি হচ্ছে। ও, আপনি ওকে দেখে ভাবছেন যে ওর সব দিক দিয়ে ভালো, উপযুক্ত। বাট মানে ইন ফিউচার আপনার ছেলের এবং আপনাদের পুরো ফ্যামিলির কিন্তু একটা হার্ট ব্রেক ডেফিনেটলি হবে। এবং এই হার্ট ব্রেকের কারণটাও কিন্তু হবে দিস 10 অফ পেন্টাকলস। অর্থাৎ ও যে জায়গাটাকে বিলং করে, মানে ও এমন একটা জায়গায় যেতে চায় মেয়েটি, যেখানে আমরা বলতে পারি 10 অফ পেন্টাকলস কার্ডটাকে অ্যাকচুয়ালি বলা হয় পেসো কি বারিশ। মানে প্রচন্ড ধনী, প্রচন্ড টাকা পয়সা, প্রচন্ড সমস্ত দিক দিয়ে খুব লাক্সারিয়াস লাইফ ও কিন্তু লিড করতে চায়। তো সেইটা কি আপনারা সব দিক দিয়ে প্রোভাইড করতে পারবেন? আমি কিন্তু দেখছি যে এইটা একটা বিরাট বাধার কারণ হবে। তখন ভদ্রমহিলা বললেন যে, "আমি তাহলে একটু চিন্তা করে দেখি এই ব্যাপারটা নিয়ে। আমি বাড়িতেও একটু কথা বলে দেখি সবার সাথে। আ এইটা তো আমি এইভাবে ভাবিনি।" আ এবং তারপরে আমি এটাও বলেছিলাম যে, "দেখুন, আমি আপনাকে জাস্ট কি হতে চলেছে বা আমি যেটা আ বুঝেছি বা আমার ইনটিউশন যেটা বলেছে, সে সত্যির ব্যাপারটাকে আপনাকে আমি বললাম। এবার আপনি এটাকে অন্যভাবেও ভেরিফাই করতে পারেন। এবার সেই ভেরিফিকেশন এর পদ্ধতিটা আপনার। আপনি কিভাবে ভেরিফাই করবেন? আপনি আমার কাছে এসেছেন, আমি একজন এমপ্যাথ, আমি একজন আ স্পিরিচুয়াল কোচ। আমার যেটা মনে হয়েছে, সত্যিটা আমার লুকানো হবে বলে, উচিত হবে বলে মনে হয়নি। সেজন্য আমি আপনাকে সত্যি কথাটাই বললাম।" এবং পরে আমি শুনেছিলাম যে আম বোধহয় উনি বিয়েটা পোস্টপোন করে দিয়েছিলেন। অন্য উনি বলেছিলেন যে, "আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছেও যাবো।" আমি বললাম, "ডেফিনিটলি যান। আপনার আর যে রাস্তাগুলো আছে, সেটাও আপনি করে দেখুন।" তো সেখানে কিছু জিনিস কিন্তু এরকম আছে, যেগুলোতে আ ট্যারোর হেল্প নিলে অনেক সময় অনেকভাবে কিন্তু মানুষ বেঁচে যায়। অ্যাক্সিডেন্ট থেকে কারোর মানে বলতে পারে আগে থেকে যে অ্যাক্সিডেন্ট কারোর হচ্ছে এরকম কি কোনো কেস এসছে? হ্যাঁ, 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 ওরকমও এসেছে। সেটাও আমি বলছি। বা মৃত্যু থেকে যে হ্যাঁ, কেউ হ্যাঁ। মারা যাবে এরকম? আ মারা যাবে সেটা অ্যাকচুয়ালি ট্যারোতে কেউ কারো মৃত্যুটা বলা আনএথিক্যাল। আ যে হ্যাঁ, সে তার আয়ু বেশি দিন নেই বা সেটা বলাটা আনএথিক্যাল। তবে হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি, যেমন অ্যাক্সিডেন্টাল যেটা বলছো, অ্যাক্সিডেন্ট কিন্তু আ মানুষকে অনেক কিছু বোঝায়। আরেকটা কার্ডও আমি দেখছি যদি এটা পাই এখানে। যেমন ধরো, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে আমার, আমি সেটাও বলে দেখাচ্ছি। একজন যেমন উম একটি ছেলে এসেছিল আমার কাছে, এই বছর ২৬-২৭ এর একটি ছেলে। সে আমাকে এসে বলছিল সে একটা গাড়ি কিনবে, নতুন গাড়ি কিনবে। তো তার বাবা-মার আপত্তি ছিল যে এক্ষুনি গাড়ি কেনার দরকার নেই। তো ছেলেটি আমার কাছে আসে। "ম্যাম, একটু দেখে দেবেন, আমি একটা গাড়ি কিনবো বলছি। আমার বাড়ি থেকে বাবা-মা আপত্তি করছেন সবে।" আমি বললাম, "হ্যাঁ, বাবা-মা আপত্তি করছে, তুমি সবে চাকরিতে ঢুকেছো। ঠিক আছে, গাড়ি তো এখন কেনা যায় ডেফিনিটলি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ঠিক আছে, বাবা-মা বলছেন ২ দিন অপেক্ষা করো না।"
না, তার খুব শখ, গাড়ি সে কিনবেই। তো আমি যখন তার কার্ডটা রিড করি তখন তার কার্ডের মধ্যে চ্যারিয়ট কার্ডটা এসেছিল। চ্যারিয়ট মানে কি? চ্যারিয়ট মানে রথ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি রথের চাকা, মানে হুইলস রয়েছে। এবার ওর চ্যারিয়ট কার্ডটা, এই আমরা একটা কার্ডকে সোজাভাবে ধরলে বলি আপরাইট কার্ড, আর যখন ওটা উল্টো হয়ে যায় তখন সেটাকে বলা হয় রিভার্স কার্ড। ট্যারোর মধ্যে কিন্তু আপরাইট আর রিভার্সেরও একটা ব্যাপার আছে। রিভার্স রিডিংও অনেক কিছু আমাদের বোঝায়। তো ওর ক্ষেত্রে কার্ডটা এরকম উল্টো এসেছিল। তখন আমি ওকে বলি যে দেখো, তুমি এই মুহূর্তে গাড়ি কিন্তু কিনো না, কারণ এর মধ্যে অন্তত, আর এই যে ট্যারো কার্ডের এখানে নাম্বারটা দেখো, এই চ্যারিয়ট কার্ডের এখানে নাম্বারটা হচ্ছে ওপরে দেখো লেখা রয়েছে, এটা হচ্ছে কার্ড নাম্বার 7, আমাদের মেজর আরকানা কার্ড। এটা ছিল ওর উল্টো, রিভার্স। তখন আমি ওকে বারণ করি যে তুমি এই কার্ডটা এখন তুমি কিনো না, গাড়িটা কিছুদিন বাদে কেনো। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই গাড়ি কিনলে, এই সময় যদি গাড়ি কেনো, অন্তত 1 সপ্তাহের মধ্যে তো তুমি কিনবেই না, 7 থেকে 10 দিনের মধ্যে কিনবেই না, তোমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবার একটা সম্ভাবনা রয়েছে। আহ, ছেলেটি বলল আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বারে বারে ওকে বলেছিলাম যে এই সময়টা কিন্তু তোমার জন্য ভালো না, কারটা রিভার্স এসছে, তুমি কিন্তু অবশ্যই কিনো না, বাবা মার কথা শোনো। ছেলেটি কিন্তু শোনেনি। ছেলেটির কিন্তু গাড়ি একটা কেনে, এবং সেই গাড়িটা কেনার পরে, মানে আমি খবর পেয়েছিলাম দিন 10 পরে, তারই এক বন্ধুর মারফত, সে জিটি রোডের কাছে কিন্তু তার গাড়িটা, নতুন গাড়িটা একটা বিরাট অ্যাক্সিডেন্ট করেছিল। তো তারপরে ছেলেটি আমার কাছে আবার আসে। তখন দেখলাম তার হাঁটুতে একটা বেশ বড় একটা মানে wound একটা রয়েছে। ডান হাতে একটা wound রয়েছে। আমি বললাম যে, "তোমাকে তো আমি বারণ করেছিলাম যে কার্ডটা তোমার রিভার্স এসেছে, এই সময় কিনো না।" তখন বলছে, "ম্যাম আমি খুব ভুল করেছি। আমার সত্যি কেনাটা উচিত হয়নি এই সময়। আপনি বারণ করেছিলেন, শোনা উচিত ছিল।" আমি বললাম, "আমার ইনটিউশন এ আমি বলেছি। কেনা না কেনা তোমার ব্যাপার, এবং তোমার ভাগ্যে এটা ছিল, এটা হয়েছে।" আর এই যে রিভার্স কার্ডটা বললাম, যেকোনো কার্ডে, ট্যারোর প্রত্যেকটা কার্ড কিন্তু আপরাইটও হয়, আবার রিভার্সও হয়। অনেকে বলেন রিভার্স কার্ড এলে যে এটা বোধহয় খুব ভয়ের ব্যাপার, রিভার্স কার্ড খুব বাজে ম্যাম, রিভার্স কার্ড এলে ভয়। আমি বলি যে দেখো, রিভার্স কার্ড কিন্তু ভীষণ রকম আই ওপেনিং কার্ড, মানে একদম ফোকাস করে দেখিয়ে দেয় যে তোমার জন্য এটা এই সময় ঠিক নয়। তো মানে দিজ আর ভেরি অ্যালার্টিং কার্ড, এবং এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। কারো রিডিং এ যদি কার্ড কখনো রিভার্স আসে, সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পাওয়ার থেকে আমি বলব যে অ্যালার্ট করে দিচ্ছে তোমাকে রিভার্স কার্ড, তুমি তো সাবধান হয়ে গেলে আগে থেকে। তো এটা তো তোমার জন্য অনেক মানে প্রিকশনের কাজ করলো। এখানে ভয়ের কিছু নেই। অনেকেরই কিন্তু এইটার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে যে রিভার্স কার্ড এলেই বোধহয় খুব খারাপ। তোমাকে ইন্টেন্সিটি যেমন কোনো কাজের ব্যাপারে বা আরেকজনের, আর সেটাও আমার একটা কেস স্টাডি বলব আমি। রিলেশনশিপের ব্যাপারে একজন এসেছিল। তার আ যে আমার রিলেশনশিপটা পারসিস্ট করবে কিনা। একটি মেয়ে এসেছিল। তার ক্ষেত্রেও কিন্তু এইটা হচ্ছে 10 অফ ওয়ান্ডস কার্ড। হুম? 10 অফ ওয়ান্ডস। ওয়ান্ড হচ্ছে, যেটা আমি আগে বলেছি, ফায়ার এলিমেন্ট। তার ক্ষেত্রেও কিন্তু এই কার্ডটা এসেছিল রিভার্স। আমি কিন্তু তাকে বলেছিলাম যে, "দেখো, আমার মনে হচ্ছে তোমাদের যে রিলেশনশিপটা, সেটা তোমাদের পক্ষে একটা ওভার বার্ডেন হয়ে যাচ্ছে। মানে রিলেশনশিপের মধ্যে আর কোনো মিষ্টতা নেই। সেটা একটা বোঝার আকারে গিয়ে দাঁড়িয়েছে, এবং আমার মনে হয় এই বোঝাটাকে জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা টেনে নিয়ে যেতে পারবে না। কাজে এটাকে যদি দুতরফ থেকেই না হয়, বা দুতরফ থেকেই এটাকে বোঝা মনে হয়, তো এটাকে এবার এখানেই ইতি করো।" আমার তরফ থেকে আমি তাকে এই অ্যাডভাইসটা দিয়েছিলাম যে, "এটাকে এখানেই ইতি করো, এটাকে আর টানার চেষ্টা করো না।" আর যেটা তুমি বলছিলে যে ডেথ রিলেটেড, ডেথ বলাটা আমাদের ট্যারোতে একটা আনএথিক্যাল ব্যাপার, সেটা বলা হয় না। তবে হ্যাঁ, সেই সম্ভাবনা থাকলে, যেমন এইটা হচ্ছে আমাদের মেজর আরকানার কার্ড নাম্বার 15, এটাকে বলা হয় দ্য ডেভিল কার্ড। লোকে দেখলে ভয় পায় একে। ডেভিল কার্ড। এবার আমি একটা কথা বলি, ডেভিল, ডেভিল হচ্ছে শয়তান আমরা যাকে বলি। কিন্তু ডেভিল মানেই এই নয় যে সবসময় শয়তান বা ভূত-প্রেত এসে ভয় দেখাবে। ডেভিল কিন্তু অনেক কিছুতেই হতে পারে। ডেভিল হতে পারে কারো লাইফের জীবনে স্লেভারি চলে এলো। মানে হি ইজ লিভিং দ্য লাইফ অফ আ স্লেভ। কোনো না কোনোভাবে সে চারিদিক দিয়ে কনফাইন্ড হয়ে গেছে। তার কাছে টাকা-পয়সা নেই, তার থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই। সেটাও একটা টাইপ অফ ডেভিলিশ লাইফ। কেউ কারো ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে এরকম ডেভিল দেখাচ্ছে, সেটাও তার কাছে একটা ডেভিলিশ লাইফ, যে রিলেশনশিপটা আর ক্যারি করা যাচ্ছে না, মানে ওটা আর ফরওয়ার্ড করা যাচ্ছে না। বা কেউ হয়তো কারো উপরে খুব জোর জবরদস্তি করে তাকে আটকে রেখে দিয়েছে, সেটাও কিন্তু টাইপ অফ ডেভিলিশ ওয়ার্ক। আবার ডেভিল কিন্তু এটাও বোঝায়, কোনো কোনো ক্ষেত্রে ডেভিলকে কিন্তু আমরা বলি, সেটা হচ্ছে আবার একটা পার্টিকুলার টাইম ভ্যারি করে। যেমন এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে,
সেটা দিওয়ালির সময় ছিল। তা ভদ্রলোক, গুজরাটি এক ভদ্রলোক এসেছিলেন যে, "আমার ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে ম্যাম। আ কিছুতেই আমার ব্যবসাটা মানে দাঁড় করাতে পারছি না। আমার এতদিনের পুরনো ব্যবসা, হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না।" তো তখন তার কার্ড রিড করার সময় একটা মেজর কার্ড ছিল কিন্তু ওই ডেভিল কার্ড। তো সেই সময় উনি বললেন যে, "আ मेरी रीडिंग में तो ये डेविल कार्ड आ गया मैडम, पर पता नहीं मेरे साथ क्या होने वाला है।" আমি বললাম, "কিচ্ছু হবে না। এইখানে ডেভিল কার্ড কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছে না। আপনি তো ব্যবসায়ী, তা আপনি কি কুবের পুজো করেন?" ডেভিল হচ্ছে অ্যাকচুয়ালি কি, ডেভিলকে আমরা যে বলি যক্ষরাজ। হুম? আর কুবের হচ্ছেন কে, যক্ষরাজ। তা আপনি তো ব্যবসায়ী মানুষ। আপনি কখনো কুবের দেবের পুজো করেন কি? তখন বলছে, "না সেটা তো আমি করি না। मेरी दुकान में लक्ष्मी जी हैं, गणेश जी हैं।" আমি বললাম, "আপনি একটু কুবের দেবের পুজো করুন বা কুবেরের একটা পুজো করুন। দেখুন না আপনার কিছু না কিছু তো একটা ভালো হবে। পুজো করলে তো আর খারাপ কিছু হবে না।" এবং ভদ্রলোক কিন্তু তারপরে বললেন যে, "আচ্ছা ডেভিল কা মতলব ये भी होता है क्या?" আমি বললাম, "এই সময় কিন্তু আপনাকে দিওয়ালির আগে যে সময় ধনতেরাস হয় আরকি। আমি বললাম, "এই সময় যখন আপনার রিডিং এ ডেভিল কার্ড এসেছে, আপনি একটা কুবেরের পুজো করুন। এখানে ডেভিল আপনাকে ভয় দেখাচ্ছে না, পুজো চাইছে। যে ব্যবসায়ী হয়ে আপনি ওনাকে ইগনোর করছেন।" তো ভদ্রলোক কিন্তু এটা পুজো করেছিলেন। ডেভিল কুবেরের পুজো করেছিলেন। এবং তারপরে শুধু সেজন্যই হয়নি, ওনার নিজেরও হার্ড ওয়ার্ক ছিল অনেক। খুব লেবরিয়াস ছিলেন ভদ্রলোক। আমার পরিচিতই ছিলেন মোটামুটি। এবং তারপর থেকে কিন্তু ওনার ব্যবসা ভালো চলে। ওনার ২ ছেলে ছিল, ২ ছেলেও কিন্তু মোটামুটি বেশ ভালো এস্টাবলিশড। এই কার্ডগুলো কি দিদি? হ্যাঁ, এই কার্ডটা আমি বলছি। এই কার্ডগুলো হচ্ছে উম এইটাকে বলা হয় এনার্জি অরাকল কার্ড। যদিও অরাকল কার্ড আর ট্যারো কার্ডের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ মানে ট্যারো কার্ডকে আমরা রেগুলার বেসিসে যেভাবে রিড করি, অরাকল কার্ডকে আরেকটু স্পেসিফিক্যালি রিড করা হয়। অরাকল কার্ডের ডেপথও আরেকটু বেশি, মানে বোঝাটা যদি বোঝানো এবং বোঝা দুটোই ম্যাটার করে অরাকল কার্ডের ক্ষেত্রে। তো এটাকে এনার্জি অরাকল কার্ড বলা হয়। যেমন আ ধরো আমি একটা কার্ড তুলছি। আম প্রশ্ন কিছু করতে পারো তুমি, পারোনি? আমি এবং তুলে একটা হ্যাঁ, কার্ড। তুমি তোলো। একটা কার্ড তোলো এখান থেকে। কার্ডটা তুলেই ভয় করলো। না, না, না। ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা, তোমার এই কার্ডটা হচ্ছে 4th চক্রা আর্কএঞ্জেল রাফায়েল। এটা হচ্ছে একটা এনার্জি অরাকল কার্ড। এনার্জি অরাকল কার্ড হচ্ছে এনার্জিটাকে, তোমার ওই এনার্জি কি বলছে এবং এই এনার্জি যদি কারো হেল্প দরকার হয় বা তোমার কি করা দরকার এই মুহূর্তে, সেটা কিন্তু এক্সপ্রেস করছে। অর্থাৎ এখানে তোমার 4th চক্রা, তোমার হার্ট চক্রা, মানে আমরা বলি রুট চক্রা। আমরা যখন চক্রাকে কাউন্ট করি, আমরা নিচের থেকে উপরের দিকে কাউন্ট করি। সেখানে আমরা বলি আগে হলো রুট চক্রা, তারপর হলো স্যাক্রাল চক্রা, তারপর হলো সোলার প্লেক্সাস চক্রা, 4th চক্রা আমরা বলি আমাদের হার্ট চক্রাকে। তো এই হার্ট চক্রাতে তোমার আর্কএঞ্জেল রাফায়েলকে তোমাকে প্রে করতে বলছে। আর্কএঞ্জেল রাফায়েল বলছেন যে, "ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট ইফ ইউ ইনভোক মি, আমি ডেফিনিটলি তোমাকে হিল করব।" আচ্ছা। তো আমি ডেফিনিটলি তোমাকে হিল করব। তো এই যে অরাকল কার্ডগুলো সাধারণত এই ধরনের কার্ড হয়। আরেকটু মানে ডিপ রুটেড কিছু জিনিস ওরা বলে, বা মানে এমন কিছু একটা বলল যে তোমার সত্যি মনে হলো যে এটা তো সত্যি আমার করা দরকার। বা হয়তো ফিলিংস হয়েছে অনেক, কিন্তু শেয়ার করতে পারছো না বা বলতে পারছো না। ও কিন্তু সেই কাজটাই করে দিল। তারা আর্কএঞ্জেল রাফায়েল বলছেন যে, "তুমি আমাকে ইনভোক করো, আমাকে প্রে করো ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট। আমি কিন্তু তোমার সেখানে যদি তোমার কোনো দুঃখ কষ্ট থেকে থাকে বা কোনো অবস্টাকল ক্রিয়েট হয়ে থাকে, আমি কিন্তু ডেফিনিটলি সেটা হিল করার জন্য আসবো।" ভেরি নাইস। মানে অনেক মোটিভেটিং। আমার মনে হচ্ছে যে কেউ যদি ডিপ্রেশনে থাকে তার তো আমার মনে হয় মানে এই কার্ডগুলো একদম, পেলে একদম, ইট ইজ লাইক ইট ইজ ভেরি মোটিভেটিং। একদম, একদম। এই কার্ডটাকে বলছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন, এই যে এনার্জি অরাকল কার্ড, এখানে এনার্জিটা কি? এনার্জি হচ্ছে, এই কার্ড বলছে যার জন্য এই কার্ড তোলা হয়েছে,
দ্যাট পার্সন হি অর শি নিডস অ্যাপ্রিসিয়েশন। উই অল আর হিউম্যান বিং। আমাদের সবাই লাইফে আমাদের অ্যাপ্রিসিয়েশন দরকার। আমরা যখনই কোনো ক্রিয়েটিভ কিছু করি, ক্রিয়েটিভিটি নাই থাকুক, রোজকার যে কাজগুলো আমরা করি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, বা মানে আউট অফ আওয়ার কমফোর্ট জোনও আমরা যে ছুটে বেড়াই, সব কিছুর জন্য মানে এই মুহূর্তে যেটা দরকার সেটা অ্যাপ্রিসিয়েশন। সে অ্যাপ্রিসিয়েশনটা মানে ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, যার জন্য কার্ড কিন্তু রিভিল করছে যে ইউ নিড লট অফ অ্যাপ্রিসিয়েশন, ইউ ডিজার্ভ ইট। তোমার এনার্জি ডিজার্ভ করছে লট অফ অ্যাপ্রিসিয়েশন। না, আমি আমাদের ব্যাক ক্যামেরায় দুজন আছেন, আমি চাইবো যে স্বরূপ একটা কার্ড এখান থেকে তুলে একদম এসে একদম, স্বরূপ একদম। একটা কার্ড, কারণ আমার তো অনেকগুলো তুলে ফেলেছি, চলো তো, স্বরূপ একটা কার্ড। যেটা ইচ্ছে তোর। গডেস অফ দ্য মুন। আচ্ছা, তুমি স্বরূপ। আচ্ছা, তুমি এই কার্ডটা যেটা তোমার এসেছে, গডেস অফ দ্য মুন, তোমার কিন্তু এই কার্ডটা তোমাকে একটা বিরাট বড় মেসেজ দিল। অর্থাৎ তুমি যে কোনো মুন ফেজে, মানে নিউ মুন বলো বা ফুল মুন বলো, অর্থাৎ যেটাকে আমরা অমাবস্যা পূর্ণিমা বলে থাকি, সেই সময় তোমার যদি কোনো, দেখো এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ মুন, এটা একটা ম্যানিফেস্টেশন কার্ড। নিউ মুন বা ফুল মুন, অমাবস্যা বলে কিন্তু ভয় পেও না। আমাদের কিন্তু অনেকের মনে ধারণা যে এই রে অমাবস্যা, হাজির কিছু করবো না, বাট অমাবস্যা নিউ মুন মানে কিন্তু নিউ বিগিনিং। আমরা যেটা নিউ বিগিনিং, নতুন কিছু করতে চাই, তার জন্য কিন্তু আইডিয়াল সময় হচ্ছে অমাবস্যা। কিন্তু লোকে কি বলে, এই অমাবস্যা করিস না। অমাবস্যা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ বিগিনিং, আর ফুল মুন হচ্ছে, পূর্ণিমা হচ্ছে যে নিউ বিগিনিং এর পরে তোমার যা কিছু মানে যেটাকে আমরা ছেড়ে দিচ্ছি আর কি, মানে ঠিক আছে হচ্ছে হোক, এটা হচ্ছে হোক, মানে যেটা মানে নিরন্তর ভাবে চলেছে, হচ্ছে হোক। আর তোমার ক্ষেত্রে হয়তো তোমার খুব ইমোশনালি কোথাও একটা কোনো ব্লকেজ রয়েছে, বা কোনোভাবে হয়তো স্বরূপকে বলছি, কোথাও কোনো ব্লকেজ রয়েছে, অথবা ইমোশনালি হয়তো কোনো দিকে খুব সফট হার্টেড তুমি, এবং কোনোভাবে হয়তো তোমার ইমোশনে কোনো ধাক্কা লেগেছে। এবার তুমি যদি গডেস অফ মুনকে ইনভোক করো, কিছুই করতে হবে না। গডেস অফ মুনকে ইনভোক করার জন্য তোমাকে মন্ত্রতন্ত্র বলতে হবে না, তোমাকে কোনো নিয়মও পালন করতে হবে না। তুমি যে কোনো একটা মুন ফেজে, ধরো মুন ফেজে মানে অমাবস্যাতে অবশ্য তুমি চাঁদ দেখতে পাবে না, যে সময় তুমি চাঁদকে দেখতে পাচ্ছ, মানে আমাদের একটা নিউ মুন থেকে আরেকটা ফুল মুন, অথবা একটা ফুল মুন থেকে আরেকটা নিউ মুনে যেতে তো আমাদের মাঝখানে 15 দিন লাগে। তো ওই 15 দিনের মধ্যে মুনের নানা রকম ফেজ হতে থাকে। ফুল মুন হয়, ক্রিসেন্ট মুন হয়, গিবাস মুন হয়, ভ্যানিং মুন হয়, মানে মুনের সাইজ গুলো এক এক রকম হতে থাকে আর কি। সেই সময় তুমি যদি দাঁড়িয়ে, মানে আকাশের নিচে দাঁড়িয়ে, তোমার যদি মনের কোথাও কোনো রকম দুঃখ কষ্ট থেকে থাকে, সেইটা যদি তুমি বলো, ম্যানিফেস্ট করো, মুন গডেস কিন্তু তোমাকে সেটা তোমার ম্যানিফেস্টেশনে হেল্প করবে, যে তোমার এটা হবে। গ্রেট। লাস্ট একটা কার্ড অভিষেক থেকে হ্যাঁ, তুলিয়ে দিই। তোলো তো। অভিষেক একটা তুলে নাও, লাস্ট একটা কার্ড। অভিষেকের কার্ডটা হচ্ছে ওম্যান হোল্ডিং আ কয়েন। এবার আরেকটা কথা বলি আমি, ট্যারো কার্ডই হোক বা অরাকল কার্ডই হোক, সেখানে কিন্তু জেন্ডার রিগার্ডলেস, মানে ওম্যান হোল্ডিং আ কয়েন মানে এটা যে শুধু মহিলার এনার্জি হতে হবে তা না, এটা হচ্ছে এনার্জি। ফিগারটা হলো ওম্যানের ফিগার, বাট এনার্জিটা হচ্ছে যে ওম্যান হোল্ডিং আ কয়েন। অর্থাৎ তুমি এখন ভীষণভাবে, অভিষেক তুমি এখন ভীষণভাবে চেষ্টা করছো নিজেকে এস্টাবলিশ করতে, নিজেকে দাঁড় করাতে। জীবনে আর্নিং ইজ আ মেইন ফ্যাক্টর ফর ইউ রাইট নাও। মানে এই মুহূর্তে তুমি চাইছো আমার জীবনের একটা সিকিউর জব হোক, আমি যাতে টাকা পয়সা ভালো রোজগার করতে পারি, এটা আমার জীবনের এখন একটা প্রধান উদ্দেশ্য। কি তাই চাইছো? অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এর কোনো শেষ নেই। ইট ইজ না। লাইক এন ওশেন। একদম। তো সময়ও তো আমাদের প্রায় শেষ হয়ে এসছে। দিদি, অনেক কিছু জানলাম। আমাদের ভিউয়ার্সদের বলবো, আপনারা যদি আরো কিছু জানতে চান, আপনারা পার্সোনালি ডেফিনেটলি আমাদের দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বায়োতে আপনার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করুন, আমাদেরকে কমেন্ট লিখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের পেজটা, আরো লোকের কাছে ছড়িয়ে দিন, সো দ্যাট এরকম বিউটিফুল যে মোডালিটিস গুলো আছে সেগুলো মানুষ অব্দি ছড়িয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ দিদি আসার জন্য। আবারও ডাকবো তোমাকে, একদম একদম সো দ্যাট একদম, উই ক্যান হ্যাভ আ নিশ্চয়ই নিউ এপিসোড। নিশ্চয়ই নিশ্চয়ই।